ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ বাসায় কাউকে কিছু বলবেন না। ভাইয়া, আপু আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আপনি তো খুব ভালো করেই জানেন ভাইয়া এসব বিষয় পছন্দ করে না। আর বাবা আর আম্মু তো একদমই না। মা বাবা যদি এসব বিষয় জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে সত্যি বের করে দেবে। ভাইয়া আপনার পায়ে ধরছি আমি, প্লিজ কাউকে বলবেন না। কি? তুমি পাগল? এইসব বিষয় আমি জানার পরও কীভাবে চুপ করে থাকবো? পাগল নাকি? আমি তোমার ভাইয়াকে এখনই কল করে বলতে পারি, কিন্তু না, আমি ওকে কল করে বলবো না, সামনাসামনি হাতে নাতে প্রমাণ দেখাবো, তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আজকে কি করতে গিয়ে ধরা খেয়েছো সেটা ওকে আমি সামনাসামনি বলতে চাই, আর আঙ্কেল আন্টিকে তো বলবোই। না ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আপনি ভাইয়াকে আব্বুকে কিচ্ছু বলবেন না। আপনি তো খুব ভালো করে জানেন ভাইয়া এই ভালোবাসা জিনিস পছন্দ করে না, ও এগুলো সহ্য করতে পারে না, আর আব্বু তো এগুলো একদম পছন্দ করে না। ভাইয়া আমাকে এবারের জন্য মাফ করে দেন প্লিজ ভাইয়া, আপনি দয়া করে কাউকে কিচ্ছু বলবেন না ভাইয়া, প্লিজ আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন না ভাইয়া। না না তেয়ং, তুমি কি বলতে সেটা তুমি নিজেও বুঝতে পারতেছো না। তুমি আজকে যে কাজ করেছো সেটা মাফ করার মতো কোনো বিষয়ই না। মানে এটা তো তুমি বড় একটা ভুল করছো। মানে বিয়ের আগে এইসব একদমই ভালো না। ছি, মানে আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি সুগার বোন, আর সুগার বোন হয়ে তুমি মানে রিলেশন তো করো, তারপর আবার বয়ফ্রেন্ডের সাথে। আস্তাগফিরুল্লাহ, আমার ভাবতে অবাক লাগতেছে। আজকে যদি আমি ঠিক সময় ওই জায়গায় না গিয়ে পৌঁছাতাম তাহলে তোমার কি হতো বলো তো? তুমি তো মনে হয় মানে আমি 1 সেকেন্ডের জন্য গিয়ে তোমাকে একদম কুমারী হিসেবে পেয়েছি, হ্যাঁ পাক পবিত্র হিসেবে পেয়েছি, যে না তুমি এখনও মানে কি বলবো, তুমি এখনও ভার্জিন আছো। হ্যাঁ ওই মানে তোমার ভার্জিনিটি নষ্ট না হলেও তোমার গায়ে তো একজন টাচ করতো, তাই না? হ্যাঁ কী বলবো, মানে আমি এই বিষয়টা লুকিয়ে রাখতে চাই না। তো আমি চলো আমার সাথে তুমি, আমি সবাইকে এই বিষয়টা বলতে চাই। ভাইয়া আমি আপনাকে কতবার করে বলছি ভাই, আমাকে মাফ করে দেন না এবারের মতো, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো ওর সাথে দেখা করবো না, আমি ওর সাথে ফোনে কথা বলবো কিন্তু কখনো ওর সাথে দেখা করবো না ভাইয়া, প্লিজ আমার ভুল হয়ে গেছে। হোয়াট? মানে তুমি কি পাগল? আমি বলতেছি সবাইকে বলে দিবার, তুমি আমাকে কি বোঝাচ্ছ? তুমি আমার সাথে দেখা করবে না কিন্তু ফোনে কথা বলবে, মানে তুমি রিলেশনটা করবে, মানে এই রিলেশনটা তুমি রাখবে, তাই না? এই মেয়ে, তুমি জানো ওই ছেলেটা কত খারাপ? মানে আমি বুঝি না এই মেয়েদের সমস্যাটা কি। মানে তোমরা কি যাচাই বাছাই করো না নাকি? মানে যাকে দেখো ভালো লাগলেই হয়ে গেছে ও ভালো, তাই না? তোমাদের কাছে কি সব বিষয়টা এমনই মনে হয়? মানে ছেলেটাকে দেখলাম ভালো লাগলো তার মানে ও ভালো, ওর সাথে রিলেশন করা যায়। ওর ব্যাপারে কোনো খোঁজখবর নিয়েছো? তুমি জানো ওই ছেলেটা কেমন? হ্যাঁ, মানে পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি? মানে শেষমেশ ওর সাথেই রিলেশন করতে হলো তোমাকে? হ্যাঁ, ওকে খুঁজে পেয়েছিলে রিলেশন করার জন্য? তোমার ভাই যদি ওর মানে ওর নামটা শুনে তোমার মুখে যে তুমি ওর সাথে রিলেশন করতেছো, মানে ওর সাথে তোমাকে আমি এইভাবে হাতে নাতে ধরছি, তখন কি হবে তোমার জানো? তোমার ভাই তো তোমাকে আস্তে খুন করে ফেলবে। আবার বলতেছে যে ফোনে কথা বলবে, মানে দেখা করবে না। সাহস কত বড় মেয়ের! জাঙ্কুকের এই ধরনের কথা শুনে তে অনেকটাই ভয় পেয়ে গেছে। ও অঝরে কান্না করছে আর মনে মনে ভাবছে, ধুরবাল, এত কান্না করছি তারপরে লোকটার চোখ আটকাচ্ছে না, একটু মায়া দেওয়া হচ্ছে না আমার জন্য? আমি এতটা কান্না করছি, উনি তো বলতে পারে যে না ঠিক আছে, মানুষের ভুল তো হয়, তো তোমার একবার ভুল হয়েছে মাফ করে দেওয়া যায়। না এটা না, উনি মানে বলেই যাচ্ছে যে বাসায় বলে দেবে, বাসায় বলে দেবে, ফালতু একটা লোক। ধুরবাল, কেন যে দেখা করতে বের হলাম আজকে। আজকে যদি না বের হতাম তাহলে কটটাও খেতে হতো না। আবার যে সেই মানুষের কাছে না, একদম জাগা মতো কট খেয়েছি, আর শয়তান মার্কা একটা মানুষের সাথে, ফালতু একটা। কী করে যে বাঁচি ওনার হাত থেকে, কী করা উচিত এখন আমার? কীভাবে বাঁচবো? ভাইয়াকে বলে দিলে সুগা ভাই আমাকে শেষ করে ফেলবে, আর বাবা জানলে তো আল্লাহ আমি কী যে বিপদে পড়লাম। ধুর, ভালো লাগে না কিছু। ভাইয়া প্লিজ এবারের মতো মাফ করে দেন, ভুল তো মানুষই হয় তাই না? আমি আর কখনো এইসব কাজ করবো না, সত্যি বলতেছি ভাইয়া, আমাকে এবারের জন্য মাফ করে দেন প্লিজ। আব্বু আম্মুকে ভাইয়াকে কিছু বললেন না প্লিজ ভাইয়া, আপনি জানেন তো ওরা ওরা কতটা ভয়ঙ্কর আর কতটা সিরিয়াস এই বিষয় নিয়ে, প্লিজ ভাইয়া। কি তোমরা কিছু বুঝতে পারতেছো না? দাঁড়াও তোমাদেরকে বুঝিয়ে বলতেছি। ঘটনাটা আজকে বিকেল থেকে শুরু হয়েছে। আম্মুকে মিথ্যে বলে কোচিংয়ের বাহানা দিয়ে বের হয়েছিলাম আমার একমাত্র বয়ফ্রেন্ড কাইয়ের সাথে দেখা করতে। ওর সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছে, তো আজকে ফার্স্ট দেখা করতে যাচ্ছি। তো ও আমাকে আগেই মেসেজে বলেছিল ওর অনেক কিছু আবদার আছে আমার কাছে, তো আমাকে প্রস্তুত হয়ে যেতে। তো আমিও সেইভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। আমরা একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি কি আর জানতাম যে ওই রেস্টুরেন্টে এই বাঘ এসে পড়বে? তাহলে কখনোই বোধহয় মানে জঙ্গলমার্কা রেস্টুরেন্টে যেতাম না, যে জঙ্গলে মানে অল টাইম বাঘ ঘোরাঘুরি করে। তো আমার ভাগ্যটা একটু ভালো যে সেই বাঘের সাথে তার বন্ধু সিংহ যাই হোক মানে আমার ভাইয়া সুগা ছিল না, ওই বাঘটা একাই ছিল। তো হ্যাঁ, বিকাল 4টায় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পর সেখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, তখনও কেউ ছিল না, মানে ওই বাঘটা আসেনি। তো আড্ডা দেওয়ার পর কফিও খেলাম ওর সাথে, কিছু স্ন্যাক্সও খেলাম। খাওয়ার পর যখন আমার বয়ফ্রেন্ডের সেই আবদারগুলো আমাকে শোনাতে শুরু করলো, ওর কী কী আবদার আছে, সেখানে একটা ছিল আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করা। তো যেহেতু আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তো এই একটা মাত্র আবদার, ওটা তো রাখাই যায়। আর এখনকার জেনারেশনের পোলাপান তো এগুলো অহরহ করতেই থাকে, সো এটা একটা নর্মাল বিষয়। তো আমিও আর বেশি দ্বিমত করলাম না, রাজি হয়ে গেলাম। আর আমরা কিন্তু সবার সামনে উল্টাপাল্টা বিষয় করতে চাইনি, আমরা চলে গিয়েছিলাম ওয়াশরুমের ওইখানে। তো সেইখানে গিয়ে যখন ও আমার কোমরে হাত দিল আর আমার মুখটাকে ওর ঠোঁটের কাছে নিয়ে গেল,
তখনই এসে একটা লোক হঠাৎ করে ওর কলার ধরে ওকে ধুমধাম করে একটা ঘুষি মেরে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে আমার বয়ফ্রেন্ডকে এভাবে কেন পিটাচ্ছে এই লোকটাকে। আমি লোকটার কলার ধরে টান দিতেই লোকটা আমার দিকে ঘুরে তাকালো, আর লোকটাকে দেখে আমার মাথার উপর একটা ঠাপাস করে বাজ পড়লো। আমি বুঝতে পারলাম না এই লোক এখানে কোথা থেকে এলো। যাই হোক, লোকটার সঙ্গে সঙ্গে আমার গালেও একটা থাপড় মেরে দিল। আমি তো থ হয়ে তাকিয়ে আছি যে ভাই এই লোকের এত বড় সাহস আমার গায়ে হাত তুললো। তো লোকটা আমার বয়ফ্রেন্ডকে চিৎকার করে জিজ্ঞাসা করলো, তাই তুই এখানে কি করছিস আর ওর সাথে এখানে কি করছিলি? মানে বুঝতে পারলাম না, তুই এতটা নোংরা কী করে হতে পারিস? আর তুই ওর দিকে নজর দিয়েছিস কোন সাহসে বলতো? হ্যাঁ, তোর এত বড় সাহস কী করে হলো? তুই ওর গায়ে টাচ করেছিস, ওর কোমরে হাত দিয়েছিস না? দেখি দেখি কোন হাত দিয়ে টাচ করেছিস বলে হাতটা ধরে একটা মোচড় মারলো। বেচারা হয়তো হাতে খুব ব্যথা পেয়েছে। শোন, তোকে বলে রাখছি, নেক্সট টাইম এই মালের দিকে নজর দিবে না। হ্যাঁ, আর তুই অন্য সব মেয়েদেরকে ঠকিয়েছিস সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওর দিকে চোখ তুলেও তাকাবি না। কিন্তু কেন ব্রাদার, তুমি কোথা থেকে এলে আর এইভাবে মারছো কেন আমাকে? আর ওর গায়ে হাত দিলে কী হবে? ও তোমার কি হয়? উফ, খুব জোরে লেগেছে জাঙ্কুক, এত জোরে মারতে হয় না কাউকে। উফ, এই শোন কাই, আমি তোর বিয়ে হই না যে তোর সাথে ফাইজলামি করবো। ব্যথা পাওয়ার জন্য মেরেছি তাই ব্যথা পেয়েছিস। আর নেক্সট টাইম ওর দিকে চোখ তুলে তাকাবি না, আর ওকে টাচ করা তো দূরের কথা, ওর সাথে যোগাযোগ রাখবি না। কিন্তু কেন ভাই, ওর সাথে যোগাযোগ রাখলে তোর কি সমস্যা? ও তোর কি হয় বলতো? ও আমার কি হয় সেটা তোর না জানলেও চলবে, কথাটা মাথায় রাখিস, ঠিক আছে? বলেই জাঙ্কুকদের হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে এলো। জাঙ্কুকদেরকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়িটাকে জোরে একটা টান দিল। কিছুটা দূর যাওয়ার পরে গাড়িটাকে আবারও ব্রেক করলো। তারপর যা কথোপকথন হয়েছে সেগুলো তো তোমরা তখন শুনতেই পেলে। এই তে চুপ, গাড়িতে বসছি তারপর থেকে কান্না শুরু করেছে। তুমি কি ভেবেছো তোমার কান্না দেখে আমি গলে যাবো আর কাউকে কিছু বলবো না? এমনটা ভাবলে তুমি ভুল ভেবেছো। কি জানো তুমি গায়ের সম্পর্কে? তুমি জানো ও কতটা ভালো ছেলে? ও দিনে 2-3টা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করে, হ্যাঁ, সবার সাথে রুম ডেট করে, তারপর মেয়েদেরকে ছেড়ে দেয়। রুম ডেট মানে বোঝো তো নাকি? এটাও বুঝিয়ে বলতে হবে তোমাকে? ফালতু একটা। ভালোভাবে যাচাই না করে উনি সোজা রিলেশনে চলে গেছে। আবার রিলেশনে গেছে তো ঠিক আছে, আবার দেখা করতে আসছে, এসে আবার তাকে গায়ে হাত দিতে অ্যালাউ করছে। কতটা ভদ্র আর কতটা সভ্য মেয়ে। ফাজিল কোথাকার। তুমি কিভাবে অ্যালাউ করলে তোমার গায়ে টাচ করলো? আসলে ভাইয়া ও ও ও কি বলছো? ও এগুলো কি? ভালোভাবে কথা বলো, তুমি কি করে অ্যালাউ করলে ও তোমার গায়ে টাচ করলো সেটা? ভাইয়া আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তো ভালোবাসা মানুষকে টাচ করতে না দিলে আর কাকে টাচ করতে দিব? তো এই কারণেই আমি ওকে টাচ করতে অ্যালাউ করেছি। কি ভালোবাসা? বাহ, খুব ভালো। মানে তুমি ওর চরিত্র সম্পর্কে কিছু জানো? আচ্ছা, একটা মানুষের চরিত্র খারাপ হতেই পারে, সেটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি বুঝতে পারছি না ভাইয়া। ওর সাথে আমার বিয়ে হওয়ার পর আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ভালো করে নেব। ও আগের মতো খারাপ থাকবে না, ও ভালো হয়ে যাবে। সিরিয়াসলি তুমি ভালোবাসা দিয়ে ওর চরিত্র ফেরাবে? আর তুমি জেনে শুনে এমন একটা মানুষকে বিয়ে করবে যে কিনা হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে? বাহ, খুব ভালো। তাহলে চলো, এরপর যা কথা হবে তা তোমার বাসার মানুষদের সামনেই বলবো, তোমার ভাইয়া, তোমার আপু আর তোমার আম্মুর সামনে। চলো তাহলে। না না ভাইয়া প্লিজ, আপনি বাসা যাওয়ার কথা কেন বলছেন? এখানেই আমাদের দুজনের মাঝে ডিসকাস করে নিলে হতো না এই বিষয়টা? না না, এটা আমাদের দুজনের মাঝে কীভাবে ডিসকাস করবো? তুমি তো ওকে নিয়ে বিয়ে পর্যন্ত চলে গেছো, বিয়ে করে তুমি ওর চরিত্র ফেরাবে, তো এটা তো তোমার ফ্যামিলির সাথে কথা বলা উচিত, তাই না? আমার সাথে এখানে একা একা বলে তো কোনো লাভ নেই। আমি তো আর তোমার ফ্যামিলির কেউ না। আমি শুধু তোমার এই শুভ কাজটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য তোমার ফ্যামিলিকে বলবো, তারপর যা কথা বলার সেটা তুমিই বলে নিও। না ভাইয়া, আপনার এত সাহায্য করার দরকার নেই। আপনি শুধু এতটুকু বলেন আমার কি করতে হবে, মানে আমি কি করলে আপনি এই কথাটা কাউকে বলবেন না। কি আমাকে কি ঘুষ দেওয়া হচ্ছে নাকি? আমি কিন্তু ঘুষ টুস নেই না। না না ভাইয়া, ঘুষ না। আপনি বলুন, আপনি আমাকে দিয়ে যা করাতে চাইবেন আমি তাই করবো, প্লিজ ভাইয়া। তবুও কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এত করে বলছো তাহলে দেখা যাক। আমি কাউকে বলবো না, কিন্তু আমি তোমাকে যা বলবো তোমাকে সেটা করতে হবে। তুমি রাজি? জাঙ্কুকের কথা শুনে তে মনে মনে বললো, হায় আল্লাহ, এই লোক এমনভাবে তাকিয়ে আছে কেন, আর এইভাবেই বলছে কেন? কি করাতে চায় কে জানে। যাই হোক, যা করাক কে আগে রাজি হয়নি, নয়তো বাসায় যদি বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করবো, তবুও দয়া করে কাউকে কিছু বলবেন না। ওকে ওকে, সমস্যা নেই। তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ ভাইয়া বলেন, কি বলতে চান আপনি? আমাকে কি করতে হবে? কোনো বড়সড় কাজ আছে নাকি? হ্যাঁ, বড়সড় নয়, তবে আবার ছোটও নয়। মানে দাঁড়া, আমি তোমাকে বলছি তোমাকে কী করতে হবে। তোমাকে আমার সাথে রুম ডেটে যেতে হবে। তো আমি যখন তখন তোমাকে ডাকতে পারি, তোমার আসতে হবে, আর তুমি না করতে পারবে না। সবসময় তোমাকে হাসি খুশিভাবে আমার সাথে রুম ডেট উদযাপন করতে হবে, মন খারাপ করতে পারবে না, আর আমাকে কখনো না করতে পারবে না। আমি তোমাকে যখন ডাকবো তোমাকে তখনই আসতে হবে। হয়তো একদিনে 2বারও ডাকতে পারি, বা 3বার, বা এর বেশিও ডাকতে পারি। তো তোমাকে আমার সাথে এই কাজটা করতে হবে। যদি করতে পারো তাহলে হ্যাঁ বলো, আমি কাউকে কিছু বলবো না। আর যদি না করতে পারো তাহলেও বলো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে তোমাদের বাসায় চলে যাব। তে হাঁ করে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। তে কল্পনাও করেনি জাঙ্কুক ওকে এইসব কিছু একটা বলবে। তে হয়তো ভেবেছিল ওকে শাস্তিস্বরূপ কিছু একটা করতে বলবে,
কিন্তু এই কাজ যে করতে পারবে সেটা তার কল্পনার বাইরে ছিল। এই যে, কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি ভাবো, 5 মিনিট সময় দিলাম, তারপর উত্তর দিও, সমস্যা নেই। এই বিষয়টা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় না। সো তুমি 5 মিনিট ভাবতে পারো। 5 মিনিট কেন, আমি 1 সেকেন্ডও ভাবতে চাই না। আপনি কি আমাকে পাগল পেয়েছেন নাকি? আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে হাতে নাতে ধরছেন এ বলে আমি আপনার সাথে রুম ডেটে চলে যাব? সেটা তো কখনোই সম্ভব না। আপনি পাগল। আপনি আমার ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আমি ছোটবেলা থেকে আপনাকে ভাই হিসেবে মেনে এসেছি, আর সেই জায়গায় আপনার সাথে রুম, মানে আমার এটা ভাবাও তো, এটা তো একটা পাপ, আর এটা ভাবাও তো আমার কল্পনার বাইরে। মানে আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনার মাথায় আছে? আমি আপনাকে ভাইয়া বলে ডাকি, আপনি ছোটবেলা থেকে আমাকে নিজের বোনের চোখে দেখেছেন। এই একদম চুপ। আমি কখনো তোমাকে নিজের বোনের চোখে দেখিনি। এই কথাটা বাদ দাও, এটা আমার পছন্দ নয়। ভাইয়া, আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আমার আপনার সামনে বসে থাকতে একদম ইচ্ছা করছে না। দয়া করে আপনি আমাকে বাসায় নিয়ে চলুন। আর আপনার কাছে তেমন কোনো প্রমাণও নেই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ভয় পাই না, বুঝলেন? আপনি আমাকে দয়া করে বাসায় নিয়ে চলুন। আমি আপনার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না। ও, তাহলে তোতা পাখির মুখে এই কারণেই এত কথা ফুটেছে? মানে তোমার বক্তব্য হচ্ছে আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তো? ওকে, 1 সেকেন্ড। এই বলেই জাঙ্কুক পকেট থেকে ওর ফোনটা বের করলো আর তের সামনে ওর গ্যালারিটা ওপেন করলো। সেখানে অনেকগুলো ফটো তোলা আছে, যেগুলো তের সামনে ধরতেই তের জল ঝুলে যায়। তে হা করে ছবিগুলোর দিকে তাকিয়ে রয়েছে। তো শোনা, ভাল লাগলো ফটোগুলো? তো এগুলো দেখালে নিশ্চয়ই তোমার পরিবার অবিশ্বাস করবে না যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে এসেছিলে। বিশ্বাস করো শোনা, আমি আরও কয়েকটা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু ওই কাইবাটা খুব তাড়াহুড়া করছিল। ও দেখলাম খুব তাড়াতাড়ি তোমার ঠোঁটের কাছে চলে এসেছিল, তাই আর নিজেকে আটকাতে পারিনি, বুঝলে? নয়তো আরও কয়েকটা ছবি তোলা হতো তোমাদের সুন্দর মোমেন্টের। ভাইয়া, ভাইয়া প্লিজ, আপনি আপনি এমনটা করবেন না ভাইয়া। আপনি দয়া করে আমাকে মাফ করে দিন ভাইয়া। আমি সত্যি বলছি, ওর সাথে আমি ব্রেকআপ করে নেব। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে। আমি আর কখনো রিলেশন করবো না ভাইয়া কারোর সাথে। তবুও দয়া করে এই পিকগুলো ডিলিট করে দিন। আর আপনি যা বলছেন সেগুলো ভুলে যান ভাইয়া। আমি এগুলো কিচ্ছু করতে পারবো না। আমি এগুলো করতে চাই না। আমি নিজের এত বড় সর্বনাশ কখনোই করতে পারবো না ভাইয়া। দয়া করে আমাকে মাফ করে দিন। জাঙ্কুকদের অনেকটা কাছে চলে যায়। বেবি, তুমি একদম কান্না করো না। তোমার কান্না দেখতে আমার একটুও ভালো লাগে না। তুমি গাড়িতে বসার পর থেকেই কান্না করে যাচ্ছ। তুমি জানো আমার বুকের এইখানটাতে এসে লাগছে তোমার এই কান্নাগুলো। সো একদম কান্নাকাটি নয়। আমি সত্যি বলতে তোমাকে অনেক ভালোবাসি তে। আমি চাই না আমি ব্যতীত তোমার গায়ে অন্য কেউ টাচ করুক। তুমি প্লিজ রাজি হয়ে যাও। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, সেই ছোটোবেলা থেকে। শুধু বলতে পারিনি কারণ তুমি এখনো পিচ্ছি, কিন্তু আমি জানতাম না যে এই পিচ্চিটার ভিতরে এত কিছু আছে। সে অন্য কাউকে ভালোবেসে ফেলবে। যদি জানতাম তাহলে আমার ভালোবাসাটা আমি আগেই বলে ফেলতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, সেই সুযোগটা তো আর পেলামই না। যাই হোক, তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। আমি তোমাকে আর ছাড় দিতে চাই না, কারণ তুমি আজকে যেভাবে ওকে অ্যালাউ করলে সেইভাবে তুমি অন্য কারোর সাথে রুম ডেটেও চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তাই আমি একদম রিস্ক নিতে চাই না। আমি আমার মাল আমার কাছেই রাখতে চাই, কাউকে আমার জিনিসের উপর হাত দিতে দিব না। রাজি হয়ে যাও না সোনা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, খোদার কসম, সত্যি। আচ্ছা, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি বলছি, সত্যি তোমায় অনেক ভালোবাসি। ঠিক আছে, তাহলে আপনি যেহেতু আমাকে এতটাই ভালোবাসেন, তাহলে কাজে অফিসে চলুন, আমরা বিয়ে করব। কি, বিয়ে? এত তাড়াতাড়ি? না না, এত তাড়াতাড়ি বিয়ে করবো না। আগে তোমাকে একটু কাছে পাই, তারপর। না, এটা হবে না। আপনি যেহেতু আমাকে এতটাই ভালোবাসেন, আপনি এত সিক্রেট করছেন আমার সাথে, তাহলে আপনি বিয়েটা করে ফেলেন, তারপর আমার কাছে আসেন বৈধভাবে। অবৈধভাবে কেন আপনি আমার কাছে আসবেন? আমি এটা হতে দিতে পারি না। আমি একটা মেয়ে মানুষ, আমার মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? শোনা, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমার মান সম্মানের উপর কোনো আঘাত আসতে দিব না। আমি সত্যি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি এত তাড়াতাড়ি করতে চাইছি না। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে একটু ভালোভাবে দেখি, ভালোভাবে জানি, তারপর। জাঙ্কুকের কথা শুনে তে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। যতই হোক, এই লোকটা তো কায়ের থেকে বেশি সুন্দর। ছোটবেলা থেকেই তো এই লোকটাকে তে অনেক পছন্দ করে। এই লোকটার প্রতি কতবার যে ক্রাশ খেয়েছে সেটাতে গোনাও শেষ করতে পারবে না। কিন্তু তারপরও এটা তো ভাইয়ের বন্ধু, ওর ভাইয়ের মতনই। যতই ক্রাশ খাক, ছোটবেলা থেকে ভাইয়া ডেকে এসেছে, কিন্তু এখন কিভাবে তার সাথে ওই কাজটা করবে? সেটা তো পাপ, তাই না? কিন্তু লোকটা যেহেতু এত করে ওকে চাইছে, ও নাও তো করতে পারছে না। এখন কি করা উচিত মাথায় কিছু আসছে না। কি বলবো লোকটাকে আমি? কি হলো সোনা, তুমি কি রাজি? উফ, আমি কিছু জানি না, আমার মাথায় কিছু ঢুকছে না। আপনি আমাকে ভয় দেখালেন, বাসা সব কিছু বলে দিবেন, আর এখন আপনি আমার সাথে এইসব করতে চাইছেন। আমি না সত্যি কিছু বুঝতে পারছি না আমার হ্যাঁ বলা উচিত না বলা উচিত। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, আমি কিছু জানি না। ঠিক আছে, আমি তোমার সম্মতি ধরে নিলাম। তাহলে চলো আমাদের নতুন গন্তব্যে যাওয়া যাক। বলে জাঙ্কুক গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা ফার্ম হাউসের সামনে এসে জাঙ্কুক গাড়িটা থামালো। আচ্ছা, এটা কার বাসা? তুমি টেনশন করো না শোনা, এটা আমাদেরই বাড়ি, কিন্তু ইউজ করা হয় না, এখানে কেউ থাকে না। এটা এভাবে একাই পড়ে থাকে। তো আজকে সময় এসেছে বেচারাকে একটা উপহার দেওয়ার, মানে সারপ্রাইজ দেওয়ার। ও বেচারা আজকে একটা ঐতিহাসিক বিষয়কে নিজের চোখে দেখবে। আমরা এমন এমন কাজ করব যেটা থেকে নিয়ে ঘরটাই লজ্জা পেয়ে যাবে। যাই হোক, চলো ওকে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষীটা বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ি। আমি লেট করতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ভালোবাসার মানুষটাকে আমি আজকে নিজের করে নেব। বলে জাঙ্কুক থেকে কোলে তুলে নিল।
তো অবাক হয়ে গেছে এই লোকটার কাণ্ড দেখে, যাকে কিনা ছোটবেলা থেকে ভাই ভেবে এসেছে, আর সেই লোকটা মনে মনে ওকে নিয়ে এত কিছু ভেবেছে। ছি, কি লজ্জার কথা, মানুষটার একটু লজ্জা করছে না? আমি ওনাকে ভাইয়া বলে ডাকি, আর এই লোকটা নির্দ্বিধায় আমার সাথে যা মন চায় তাই করছে, যা মন চায় তাই বলছে। হ্যাঁ আল্লাহ। বাড়ির ভেতরে যাওয়ার পর কাল বিলম্ব না করেই জাঙ্কুক থেকে নিজে করে নিতে শুরু করলো। দেখে খুব ডার্কভাবে কিস করছে, গলায় ঘাড়ে ঠোঁটে নিজের উষ্ণ গরম ঠোঁটের ছোঁয়া দিতে শুরু করলো। তেও জাঙ্কুককে নিজের হাতে সঁপে দিল। প্রথমে তে একটু মুচড়ামুচড়ি করে জাঙ্কুককে বাধা দিলেও যখন দেখলো জাঙ্কুক ওকে নিজের করে নেবেই, তখন তে আস্তে আস্তে জাঙ্কুককে নিজের হাতে সঁপে দিল। জাঙ্কুকও তেকে ওর ভালোবাসার বাহুডোরে জড়িয়ে নিল। ডুব দিল দুজন দুজনের ভালোবাসার সাগরে। ওরা হারিয়ে গেল এক ভালোবাসার অতল গহীনে। প্রায় 3 ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দিল। তে জাঙ্কুকের বুকের উপর শুয়ে আছে। কি শোনা, বেশি দুর্বল হয়ে গেছো? জানি না। ব্যথা লেগেছে? আপনাকে কতবার বললাম আমাকে ছেড়ে দিতে, আপনি তারপর কেন ছাড়লেন না বলুন তো? উফ, আজকে প্রথমবার, একটু তো ব্যথা লাগবে তাই না? তুমি রাগ করছো এই জন্য? জানি না, আমি হাঁটতে পারবো না, কীভাবে বাসায় যাবো সেটাও বুঝতে পারছি না। আমি দিয়ে আসবো, সমস্যা নেই। আপনি দিয়ে আসলেই তো হবে না? বাসায় যাওয়ার পর আমার আম্মু যদি দেখে কিছু বোঝা যায় তখন কি হবে? আমি কি বলবো ওনাকে? কিছু বলবে না, তোমাকে দেখে কেউ কিছু বুঝতে পারবে না। বুঝতে পারবে না তো ছাই, যদি বুঝে যায় তখন? তখন কিছু একটা বলে ম্যানেজ করে নিও প্লিজ। মজা তো পেয়েছো তাই না? সেটা তো পেয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয়। আমি যখন ফোন করবো তখনই চলে আসবা, ঠিক আছে? এই বাসাটা আজ থেকে আমার সাথে সাথে তোমারও, কারণ এটাই হচ্ছে আমাদের সেই একমাত্র স্থান যেখানে আমরা বিয়ের আগে বাসর বিলাস করবো। যাই হোক, তে আর জাঙ্কুক এখানে আরও কিছুক্ষণ কথা বলার পর জাঙ্কুক থেকে বাসায় দিয়ে আসলো। তে বাসায় এসে সোজা ওর রুমে চলে গেল। কারোর সাথে কোনো কথা বললো না, রাতে খাবারও খেলো না। শরীর দুর্বল থাকার কারণে বিছানায় শুতে তের ঘুম চলে আসলো। তে ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল 10টায় ঘুম থেকে উঠলো, রুম থেকে বেরিয়ে খাবারও খেলো। যাই হোক, এভাবেই তের দিনকাল চলতে লাগলো। জাঙ্কুক সপ্তাহে 2-3 বার থেকে কল করে, আর তেও বাথরুমের মতো জাঙ্কুকের সাথে দেখা করতে চলে যায়। আর তুমি তো খুব ভালো করেই জানো দেখা করার পর জাঙ্কুক কী করে তের সাথে। সো এটা জাঙ্কুক আগে বলে দিয়েছে, তের সাথে যে কয়েকবার দেখা করবে ও রুম ডেট না করলে চলবেই না, কারণ ও তেকে সবসময় নিজের কাছে পেতে চায়, একান্তই আপন করে, একদম গভীরভাবে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 3টা মাস। ফেব্রুয়ারির 19 তারিখ রোজা শুরু হয়ে গেছে। তেও খুশি খুশি রোজা রাখতে শুরু করলো। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। রমজানের মাঝামাঝি পর্যায়ে তের 7টা রোজা মিস দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। মানে এবারও তের পিরিয়ড মিস গেছে। গত 3 মাস ধরে তে এটা খেয়াল করছে, ওর ঠিকমতো পিরিয়ড হচ্ছে না। মানে 3 মাস যাবৎ টোটালি পিরিয়ড অফ আছে তের। তে বুঝতে পারছে না এটা কেন। তের ভিতরেও কিছুটা অস্বস্তি কাজ করছে, ওর মাথা ঘোরায়, শরীর গুলিয়ে আসে। কিন্তু ভালো খবর একটা, যে ও সারাদিনে একবারও বমি করে না। মানে ওর রোজাটা হয়ে যায়, কিন্তু সন্ধ্যার পর যখন ইফতার করতে যায় তখনই ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও ইফতারের একটু শরবত খেলেই বমি করে ভাসিয়ে দেয়। এতদিন যাবৎ ও ভিতরে ভিতরে এতটা অসুস্থ ছিল, কাউকে কিছু বলেনি। ইদানিং ওর মাও বিষয়টা খেয়াল করলো, ও কিছু খেলেই বমি করে দিচ্ছে। তো ওর মার কিছু একটা সন্দেহ হওয়াতে ওকে ওর মা ধরে বেঁধে হাসপাতাল নিয়ে গেল। আর সেখানে গিয়ে চেক আপ করার পর সবাই আসল বিষয়টা জানতে পারে, মানে যা হওয়ার সেটাই হয়েছে। কনগ্রাচুলেশন মিসেস ইয়ঞ্জন বেগম, আপনি নানি হতে চলেছেন। আপনার মেয়ের হাজব্যান্ড কোথায়? ওনাকে তাড়াতাড়ি এই সুখবরটা দিয়ে দিন, উনি বাবা হতে চলেছে। ডক্টরের মুখে এই কথা শুনে সুগা আর ইয়ঞ্জন বেগম দুজনই হাঁ করে তাকিয়ে আছে। তেদের সাথে সুগাও গিয়েছিল বোন কি অসুস্থ সেটা জানার জন্য, কিন্তু ওরা কেউ কল্পনা করেনি ডক্টর এরকম কিছু একটা বলবে। ডক্টর কিছু ওষুধ টষুধ লিখে দেয় আর তেকে সাবধানে থাকতে বলে। ওরা বাসায় চলে আসে। তে সোফায় চুপচাপ বসে আছে। তের সামনে ওর বাবা, ওর মা, ওর ভাই বসে আছে। ওকে অনেক কথাই জিজ্ঞাসা করছে, কিন্তু তে কিচ্ছু বলছে না, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো? তুমি কি আমাদের কাছে না বলে কাউকে বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, না হলে এরকম অবস্থা কেন হলো তোমার? আব্বু, তুমি চুপ করো, আমি বলছি, এভাবে রাগারাগি করো না ওর সাথে, ও ভয় পেয়ে যাচ্ছে। ডক্টর বলেছে ওকে ভয় পেতে নিষেধ করেছে। তে, বোন আমার লক্ষ্মী, তুই বল, ভাইয়াকে বল, তোর সাথে কী খারাপ ব্যবহার করেছে? তুই বল আমাকে, আমি ওকে ছাড়বো না। তুই শুধু একবার ওর নামটা বল, আমি ওকে খুন করে ফেলবো। না ভাইয়া, তুমি ওকে খুন করবে না, তুমি আমাকে বলো, তুমি ওকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, তুই শুধু নামটা বল, কে ওই ছেলেটা, কোথায় থাকে, আর তোর সাথে এমনটা কীভাবে করলো? তুই তো সবসময়, তুই বল বোন, কীভাবে তোর সাথে এমনটা হলো? তে কিছু একটা বলতে যাবে তখনই তাদের বাসার কলিং বেল বেজে উঠলো। তের মা অঝরে কান্না করছিল। কলিং বেলের শব্দ শুনে ওড়না দিয়ে চোখের পানি মুছে নিল, গিয়ে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, সুগা বাসায় আছে? হ্যাঁ বাবা, ও বাসায় আছে। ও আন্টি, আমি ওকে কত ফোন করছি, ও রিসিভ কেন করছে না? কী হয়েছে আন্টি, আপনি কি কান্না করেছেন? না বাবা, কান্না করিনি। না না আন্টি, আপনাকে দেখতে কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা জাঙ্কুক, তুমি ভিতরে আসো, বাসার ভিতরে আসো, তারপর বলছি। জাঙ্কুক ভিতরে আসলো, দেখলো সবাই উপস্থিত আছে। তে মাথা নিচু করে সোফায় বসে আছে। জাঙ্কুক বিষয়টা কিছুই বুঝতে পারলো না। কি রে সুগা, তোকে কতবার কল করছি, রিসিভ কেন করছিলি না? আর তুই কি ভুলে গেছিস আজকে 27-এর নামাজ? তো আমরা বলছিলাম না সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাবো, তুই এখন বাসায় কি করতেছিস? উফ, কি বলবো তোকে জাঙ্কুক,
আমার বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি কি বলবো তোকে, কীভাবে বলবো বুঝতে পারছি না। আব্বু আম্মু, তোমরা এখানে তের সাথে বসো, আমি উপর থেকে জাঙ্কুকের সাথে কথা বলে আসছি। জাঙ্কুক, আয় উপরে আয়, তোকে একটা কথা বলার আছে। কি কথা বলার? আগে তুই উপরে আয়, তারপর বলছি। জাঙ্কুক সুগার সাথে উপরে চলে গেল। জাঙ্কুক, আমার বোনটাকে কে যেন শেষ করে দিয়েছে। আমার বোনটা প্রেগনেন্ট হয়ে গেছে। কার সাথে হয়েছে, কীভাবে হয়েছে, ও কিছুই বলছে না। ও শুধু কান্না করে যাচ্ছে। ও এতদিন অসুস্থ ছিল, জানিস, ও রোজা রেখেছে। ও সন্ধ্যার পর কিছু খেতে পারে না, বমি করে, কিন্তু ও আমাদের কাছে কিচ্ছু বলেনি। আজকে আম্মু আর আমি জোর করে ওকে হসপিটাল নিয়ে গেছি, আর ডক্টর বললো ও নাকি 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু কার সাথে এরকমটা হয়েছে ও কিছু বলতে চাইছে না, ছেলেটার নামটা পর্যন্ত বলছে না। আমি ওকে বললাম যে তুই আমাকে নামটা বল, আমি ছেলেটাকে মেরে ফেলবো, কেন তোর সাথে আমার করেছে। ও কান্না করে শুধু এতটুকু বলেছে যে না ভাইয়া, তুমি দয়া করে ওকে মেরো না, ওকে আমি খুব ভালোবাসি। কে সেই ছেলেটা? ও নামটা বলছে না। বলতো ভাই, এখন কি করব? আব্বুর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই কথা শুনে, কিন্তু আমি আমার বোনের দিকে তাকিয়ে বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুই বল, এখন আমি কি করব? সুগার মুখ থেকে এই কথা শুনে জাঙ্কুক যেন জায়গায় বরফ হয়ে গেছে। ও নড়তে পারছে না। ভিতর থেকে একটা খুশি ওর মনে লাফিয়ে উঠল। মানে ও বাবা হতে চলেছে? তুই প্রেগনেন্ট? তাহলে আর কেন দেরি? ওকে তো এখনই ঘরের বউ করে নিয়ে যাওয়া উচিত। এটাই তো জাঙ্কুক ওকে কথা দিয়েছিল, ওর মান সম্মানে একটুকু খারাপ দাগও লাগতে দিবে না। তাহলে কেন আজকে দিয়ে ওইভাবে বসে আছে, কেন মাথা নিচু করে আছে? ও কেন বলতে পারছে না যে জাঙ্কুক ওর বাচ্চার বাবা? ঠিকই তো, কীভাবে বলবে? ও তো জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে এতদিনে। হয়তো জাঙ্কুকের মান সম্মান বাঁচানোর জন্যই মেয়েটা এখনো চুপ করে আছে। কথাটা ভাবতে জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে উঠলো। জাঙ্কুক বুঝতে পারছে না, খুশি মন খারাপ সবকিছু একসাথে জাঙ্কুকের মনে হানা দিচ্ছে। কিরে ভাই, কোথায় হারিয়ে গেলি? কিছু একটা বল, এখন আমার কি করা উচিত? আমি কি করে আমার বোনটাকে, আচ্ছা ওকে কি অ্যাবর্শন করে ফেলবো? এটাই বোধহয় ঠিক রাস্তা, তাই না? মাত্র 3 মাস হয়েছে, এখনো সময় আছে। আমরা যদি ওকে আগের মতো করে ফেলি। না, কি বলছিস? কি অ্যাবর্শন করবি মানে? আমার প্রথম সন্তান, আমি কখনোই ওকে এইভাবে কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে যেতে দেবো না। আমি ওকে সুস্থভাবে এই পৃথিবীতে আনবো, আমি তাকে বিয়ে করবো। আমি কখনোই আমার বউ আর বাচ্চাকে কষ্ট পেতে দেবো না। তোরা এইভাবে উঠে পড়ে কিছু চিন্তা করিস না। সুগা জাঙ্কুকের কথা শুনে হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক, কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? তোর প্রথম সন্তান আর তোর বউ বাচ্চা মানে? তুই কি বলছিস কি? হ্যাঁ, তোর পেটে যে বাচ্চাটা, ওইটার কারণ না, আমার সন্তান। আমার সন্তানকে আমি পৃথিবীতে আসতে দেবো। মাথায় আর একবারও তুই এই টেনশন আনবি না। তুই থেকে অ্যাবর্শন করাবি, আমি আজকে থেকে বিয়ে করবো। সুগা দৌড়ে গিয়ে জাঙ্কুকের কলার চেপে ধরলো। কি বলছিস কি শালা তুই? তুই আমার বোনের সাথে? ছি, আমার ভাবতে অবাক লাগছে জাঙ্কুক, তুই শেষ পর্যন্ত আমার, ছি। তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জায়গা তো দিয়েছি, তারপরে আমার ভাইয়ের জায়গাটাও দিয়েছিলাম, আর সেই তুই কিনা আমার বোনের সাথে এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? এত বড় একটা পাপ কাজ কিভাবে করলি জাঙ্কুক? তোর বিবেকে একবারও বাঁধলো না? তুই তোকে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডাকে, আর তুই সেই তের সাথে, ছি 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 জাঙ্কুক, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুই কি করে আমাদের এত বড় সর্বনাশ করতে পারলি জাঙ্কুক? নিচে থেকে এত ধস্তাধস্তি আওয়াজ শুনে ওরা 3 জন উপরে চলে এলো। আরে আরে সুগা, কি করছিস কি তুই? জাঙ্কুক কিভাবে কেন মারছিস? ছেড়ে দাও বাবা, আমাকে ছাড়ো বলছি, আমি ওকে মেরেই ফেলবো। আজকে আমার বোনের এই অবস্থার জন্য আর কেউ না, ওই দায়ী। আমার বোনটার সাথে এই খারাপ কাজটা আর কেউ করেনি, এই শালা করেছে, ওকে আমি মেরেই ফেলবো। দাঁড়া সুগা, এমন করিস না, থাম। ভাইয়া, ভাইয়া ওনাকে ছেড়ে দাও বলছি, প্লিজ ভাইয়া, ওনাকে ছেড়ে দাও। ওনার কোনো দোষ নেই, ওনাকে কিছু বলো না, ওনাকে প্লিজ ছেড়ে দাও, ওনার কষ্ট হচ্ছে। তোমরা সবাই থামো প্লিজ, আমার শরীর খারাপ করছে, আমার ভালো লাগছে না কিছু। ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে ভালোবাসি, আর উনি আমার সাথে কিছু জোর করে করেনি, আমি নিজেই ওনাকে আমার কাছে আসতে দিয়েছি। প্লিজ ওনাকে ছেড়ে দাও, ওনাকে আর মেরো না ভাইয়া। তের কান্না শুনে সুগার সাথে সাথে থেমে যায়। তে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে ওর মা এসে ধরে ফেলে আর তের রুমে নিয়ে যায়। তে সাময়িক সময়ের জন্য একটু জ্ঞান হারিয়েছিল, কিন্তু তারপরে জাঙ্কুকের পাগলামি দেখে সুগা মনে মনে বুঝতে পারলো যে না, সত্যি জাঙ্কুক থেকে অনেক ভালোবাসে। জাঙ্কুক থেকে ধরে পাগলের মতো কান্না করছিল। তের জ্ঞান ফেরার পর জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে পাখি, তুমি একদম ভয় পেও না, তোমার জাঙ্কুক তোমার পাশে আছে, তুমি একটু ভয় পেও না। আমি আজকেই তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, তোমাকে আর আমি এখানে একা রাখবো না। পাখি, তুমি আমাদের সন্তানের দিকে খেয়াল রেখো, আমি তোমাকে আজকে এখান থেকে নিয়ে যাবো শোনা। তুমি একদম কান্না করবে না, আমার কিচ্ছু হবে না। তুমি তোমার জাঙ্কুকের প্রতি বিশ্বাস করো তো। আমাদের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনার দায়িত্ব আজ থেকে আমি নিব শোনা, তুমি একদম মন খারাপ করো না। জাঙ্কুককে এভাবে বাচ্চাদের মতো কান্না করতে দেখে পাশে থাকা 3 জন অবাক হয়ে গেছে, আর তে তো জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তের বাবা সবকিছু পর্যবেক্ষণ করার পর খুব ভালো করে বুঝতে পারলো এরা দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তাই জেহব সাহেব জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিল, আর তৎক্ষণাৎ সবাইকে জানিয়ে দিল, শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তে কেউ যদি রাজি থাকো তাহলে তো ভালো, আর যদি না রাজি থাকো তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি আমার মেয়ে আর জামাই মানে জাঙ্কুক দুজনকে খুবই ভালোবাসে, আর ওরা দুজনকে ছাড়া থাকতেও পারবে না। আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমি আমার মেয়েকে সেখানেই বিয়ে দিব। আর আমি বুঝতে পেরেছি জাঙ্কুককে ছাড়া আমার মেয়ে অন্য কাউকে বিয়ে করবে না, আর এখন ওকে অন্য জায়গায় বিয়ে দেওয়া সম্ভব না।
তাই জাঙ্কুক, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিতে চাই। বলো, তোমার কি কোনো আপত্তি আছে বাবা? না না আঙ্কেল, কি বলছেন কি? আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক, তুই যেভাবে রাজি হচ্ছিস সেটা বড় কথা না, বড় কথা হলো তোর আব্বু আম্মু, আঙ্কেল আন্টি কি এই বিষয়টা মেনে নেবে? তারা কি আমার বোনকে তোদের পরিবারে যথাযথ সম্মান দিয়ে থাকতে দেবে এই বিষয়টা জানার পর? তারা আমার বোনের সাথে কোনো অন্যায় করবে না তো? আগে তুই সেটা বল। আমার বোন যেখানে ভালো থাকবে আমরা সেখানেই বিয়ে দিব, কিন্তু স্বামী একা ভালোবাসলে তো আর হবে না। পরিবারের প্রত্যেকটা মানুষের ব্যবহার বলে একটা কথা আছে, ওনারা যদি ওর সাথে খারাপ আচরণ করে তখন আমার বোন তো মুখ ফুটে আমাদেরকে বলতেও পারবে না যে বাসার কেউ ওর সাথে কেমন ব্যবহার করছে, তখন কি হবে বলতো? না ভাই, তুই একদম নিশ্চিন্তে থাক, এই বিষয়টা আমার উপর ছেড়ে দে। আমি এখনই গিয়ে বাবা মায়ের সাথে কথা বলবো, ওনারা যদি রাজি না হয় তাহলে আমি ডিরেক্ট বাসা থেকে চলে আসবো। আমি ওই বাসায় আর এক পাও রাখবো না। যেখানে আমার বউ বাচ্চার কোনো সম্মান নেই সেখানে আমিও থাকবো না ভাই। আমার ঘর বাড়ির অভাব নেই, আমার আরও 3টা বাড়ি আছে নিজের, আমি সেখানে থাকবো তেকে নিয়ে। তুই একদম টেনশন করিস না, শুধু তুই নিশ্চিন্তে তোর হাতটা আমার হাতে তুলে দে। তারপর থেকে তেকে ভালো রাখার দায়িত্ব আমি আমার কাঁধে নেব। আমি আমার সবটুকু দিয়ে যথাযথ চেষ্টা করবো তেকে খুশি রাখার, তেকে কখনো কষ্ট না পেতে দেওয়ার। ভাই, তুই আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারিস? ঠিক আছে তাহলে, এখানে তো সবকিছু ঠিকঠাকই হয়ে গেল। তো জাঙ্কুক, তুমি তোমাদের বাসায় গিয়ে কথা বলো আর আমাদেরকে বিষয়টা জানাও। আমরা একবার গিয়ে কথা বলতে গেলে একটু খারাপ দেখায়, তুমি যদি আগে কিছুটা বলো তারপর না হয় আমরাও কিছুটা কথা তোমার পরিবারের সাথে বলবো। হ্যাঁ আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি বাসায় গিয়ে আব্বু আম্মুকে সবটা জানাবো। জাঙ্কুক তার কাছে গেল, তের হাত ধরে জাঙ্কুক বলে উঠল, তে পাখি, তুমি নিশ্চিন্তে থাকো, আর বিশেষ করে আমার বেবিটার খেয়াল রেখো। তোমাকে আর রোজা রাখতে হবে না শোনা, তুমি এখন অসুস্থ, আর 3টা রোজাই বাকি আছে, তুমি বাদ দাও। তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো, আমাদের বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আজকের নামাজটা আমি পড়তে পারলাম না, আমি এখন সোজা বাসা যাব আর আব্বু আম্মুর সাথে গিয়ে কথা বলবো। তোমাকে আমার করে নেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করব। আমি জানি আব্বু আম্মু কখনোই আমাকে নিরাশ করবে না, ওনারা রাজি হবে। আর আমার পিচ্চি বোনটা, ও তো কখনোই কিছু বলবে না। জাঙ্কুক তেকে সব কথা বলে তের কাছ থেকে বিদায় নিয়ে তের রুম থেকে চলে এলো। তখনই সুগা জাঙ্কুকের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। আরে সুগা, কি করছিস কি? আমাকে এখানে কেন নিয়ে এলি? ভাই, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ বল, কি কথা? সুগা গিয়ে ওর রুমের দরজাটা বন্ধ করে দিল। আরে দরজা বন্ধ করছিস কেন, কি বলবি বল? সুগা জাঙ্কুকের সামনে দাঁড়ায়। আচ্ছা ভাই, তুই আমার বোনকে ভালোবাসিস মানলাম, কিন্তু তুই যেভাবে আমার বোনকে নিজের করে নিচ্ছিস, সেম এইভাবে যদি অন্য কেউ একজন এসে তোর বোনকে নিজের করে নেয় তখন তুই কি করবি বল? কি আর করবো, আমি তোর মতো পাইছি নাকি? অবশ্যই মেনে নেব, কারণ ভালোবাসা মানেটা আমি খুব ভালো করেই জানি। তুই বুঝতে পারিসনি, তাই আমিও কি বুঝতে পারবো না? ভালোবাসাটা একটা পবিত্র জিনিস, ওইটাকে বৈধতা দেওয়ার জন্য যদি আমার একটা হ্যাঁ যথেষ্ট হয় তাহলে আমি হ্যাঁ বলতে রাজি আছি। আমার বোনকে এরকম কোনো পরিস্থিতিতে পড়তেই দিব না, আমি সোজা নিয়ে ওদেরকে বিয়ে দিয়ে দিব। ও আচ্ছা তাই, তাহলে তো খুব ভালো, তোকে বিষয়টা বলা যায়। হ্যাঁ, কি বিষয়? তাহলে শোন, নির্ভয় বলছি, তুই তো ভালোবাসার মানে খুব ভালো করে জানিস, তাই তো আমার বোনকে নিজের করে নিচ্ছিস। ভালোবাসাটা একটা পবিত্র জিনিস, তো মেন কথা হচ্ছে আমার বোনকে তুই ভালোবেসে নিজের করে নিচ্ছিস, তাহলে আমারও তো উচিত আমি যাকে ভালোবাসি তাকে আমার নিজের করে নেওয়ার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উচিত। তুই যাকে ভালোবাসিস, ও আমাকে তো কখনো বললি না তুই কাকে ভালোবাসিস, কোন মেয়ের প্রেমে পড়লি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমাকে বলিস নি? বল বল। হ্যাঁ ভাই শোন, বলতেছি, তো আমি যাকে ভালোবাসি তাকে তো আমার করে নেওয়া উচিত, তাই না? তো আমি ভাবতেছি ফার্স্ট টাইম এর ভাইকেই বলবো। ও হ্যাঁ বল। শোন, আমি তোর বোনকে পছন্দ করি, তো তোর বোনকে আমার করে দেওয়ার দায়িত্বটা আমি তোর হাতেই দিলাম। তুই তোর বাসায় জানিয়ে দিস, আমি আমার বাসায় বলে দিব। মূর্খ একটা, তুই যদি এভাবে মেয়ের ভাইকে বলিস তাহলে মেয়ের ভাই উষ্টা মারবে তোর প্রেমের কপালে। গাধা, ভালোভাবে বলতে হবে, সুন্দর করে বলবি, নর্মালি ভদ্রভাবে। তুই এভাবে তুই তুকারি করে বললে মেয়ের ভাই তোকে থাপড়ে কানাপটি গরম করে দিবে। আরে ছাগল আমি না তুই, কারণ এতক্ষণ যা যা বললাম আমি তোকেই বললাম, মানে আমি ভালোবাসি আর কাউকে না, তোর বোনকে, জিমিনকে। কি শালা? বলেই জাঙ্কুক সুগার কলার ধরলো আর সুগার গালে একটা খুশি মারলো। আরে আরে ভাই, মারছিস কেন? লাগছে তো, আস্তে। হ্যাঁ লাগছে? আমি যখন তোর বোনকে ভালোবাসি বললাম তখন তুই আমার সাথে কি ব্যবহারটা করেছিলি? হ্যাঁ মনে নেই, ভুলে গেছিস? একটু আগেই তো আমাকে মেরেছিলি, এখন তোর কাছে কখনোই আমার বোন বিয়ে দিব না। শালা হারামি কোথাকার, বন্ধু হয়েছিস কোথায় আমার ভালোবাসা বাঁচানোর চেষ্টা করবি, ওই জায়গায় তুই উল্টা আর আমার ভালোবাসা ভাঙা নিয়ে দিস। আর এখন আসছে আমার বোনকে ভালোবাসি বলতে, সর, তোর কাছে আমার বোন কিছুতেই বিয়ে দিব না। তুই ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মরে গেলেও তোর কাছে আমার বোন বিয়ে দিব না, শালা কোথাকার। প্লিজ ভাই, ভুল হয়ে গেছে, আমি সত্যি তোর বোনকে ভালোবাসি, প্লিজ মেনে যা, নয়তো আমার বোনকেও কিন্তু তোর কাছে দিব না। তুই যদি তোর বোনকে আমার হাতে না দিস তাহলে আমার বোনও তোর হাতছাড়া হয়ে যাবে, কিন্তু তোর বাচ্চাটাও আমরা আমাদের বাসায় রেখে দেবো। যদি তুই জীবনকে আমার হাতে তুলে না দিস তাহলে তোর একটা আফসোস থেকে যাবে জীবনে। তোর বাচ্চাটা আমাকে তো মামা বলে ডাকবে, কিন্তু ওর মুখ থেকে তুই বাবা ডাক শুনতে পারবি না, তোকে বাবা বলে ডাকতেই দিব না। দেখিস তুই, তোর আফসোসের শেষ থাকবে না তাহলে জাঙ্কুক। হয়েছে শালা, চুপ কর, আমি তোর মতো না, আমি ভালোবাসার মর্যাদা রাখতে জানি, বুঝলি তো? তুই আমার বন্ধু সেই জন্য, আর আমার বোনকে ভালোবাসিস সেই জন্য, এই দুইটা কারণে আমি তোকে মাফ করে দিলাম, নয়তো আজকে তোর খবর ছিল। শালা হারামি কোথাকার, তোর একটু মায়া হয়নি আমাকে যখন মেরেছিলি? অসভ্য কোথাকার,
আমি কি কম ব্যথা পেয়েছি? তোকে একটা ঘুষি মারতেই তুই আ করে উঠেছিস, আর আমি তো একটা অজু করলাম না। তোর চাইতে আমার ভালোবাসার গভীরতা অনেক বেশি, হারামি কোথাকার। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তোর ভালোবাসার গভীরতা কত। এই জন্যই তো বিয়ের আগে আমার বোনটাকে বললাম না। এখন শালা, তুইও শালা আমিও শালা, দুজনের শালা। সব ঝগড়া বাদ দিয়ে এবার আয়, কাঁধে কাঁধ মিলাই। বলেই সোগা আর জাঙ্কুক দুজনকে জড়িয়ে ধরলো। ঠিক আছে ভাই, তুই এবার থাক, আমি না হয় যাই, কারণ তোর তো কোনো চাপ নেই। আমার বিয়েটাও আমাকে রেডি করতে হবে, তোর বিয়েটাও আমাকেই রেডি করতে হবে, সবকিছু আমাকেই মানাতে হবে। তো আমি এখন আসছি। বলে জাঙ্কুক সোগাদের বাসা থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক ওর নিজের বাসায় চলে এলো। ওর বাবা সোফায় বসে আছে, ওর মা রান্নাঘরে টুকটাক কাজ করছে। জিমিন ওর বাবার পাশে বসে ফোন টিপছে। আব্বু। হ্যাঁ জাঙ্কুক বল, কিছু বলবি? আসলে আব্বু, কি বলবি বল, কোনো সমস্যা হয়েছে? আসলে না আব্বু, কোনো সমস্যা না, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল তো, কি বলবি? আব্বু, আমি বিয়ে করব। কি, সত্যি? হ্যাঁ আব্বু। জাঙ্কুকে আম্মু, শুনছো তোমার ছেলে কি বলছে? এই, এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে, কি বলছো? তোমার ছেলে বিয়ে করবে। কি? হ্যাঁ, এখন তুমিও সারের মতো চেঁচিও না। শোনো কথা, তোমার ছেলে বিয়ে করবে। সত্যি বাবা? তুই সত্যি বিয়ে করবি? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি এতদিন যে ছেলেকে বিয়ের কথা বলবো বলবো বলে তোর পিছু ঘুরছিলাম, আর সেই ছেলে আজকে নিজে থেকে বিয়ে করতে চাইছে। সত্যি বাবা? তুই মস্করা করছিস না তো আমাদের সাথে? আসলে না আম্মু, মস্করা করছি না, আমি সত্যি বিয়ে করব। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বাবা? তুই কোনো মেয়েকে পছন্দ করিস? বল আমাদেরকে, তুই যেই মেয়েকে পছন্দ করবি আমরা সেই মেয়েকেই ঘরের বউ হিসাবে আনবো। শুধু তুই বিয়েটা কর বাবা, আর দেরি করিস না। তোর বয়স কম হয়নি, পড়ালেখা শেষ হয়েছে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। এখন তুই বিয়েটা করে নে প্লিজ। আসলে আম্মু, সমস্যাটা হচ্ছে গিয়ে আমি মেয়েটাকে পছন্দ করি, কিন্তু মেয়েটা প্রেগনেন্ট। কি? প্রেগনেন্ট মানে? হ্যাঁ আম্মু। তুই একটা প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করবি? আম্মু, মেয়েটা অন্য কারো না, মেয়েটার পেটে যে সন্তানটা ওইটা আমার। কি? হ্যাঁ আম্মু, আ- আসলে একটা ভুল হয়ে গেছিল, আর এখন আমি মেয়েটাকে সত্যি ভালোবাসি, আর একটা ভুলের জন্য ওর আজকে এই অবস্থা। তো আমার বিয়ে করাটা জরুরি ওকে। সব কিছুই বুঝলাম জাঙ্কুক। মেয়েটার বাসা কোথায়? মেয়েটার নাম কি, পরিচয় কি মেয়েটার? আপু, আমার বন্ধু সুগা আছে না, আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা তো চিনো খুব ভালো করে, আমার ছোটবেলার বন্ধু। জাঙ্কুক সুগার নামটা বলে বাঁকা চোখে জিমিনের দিকে তাকালো। ও দেখতে চাইলো জিমিনের রিয়াকশন কি সুগার নাম শুনে। জাঙ্কুক মনে মনে যা ভেবেছিল, হ্যাঁ, জিমিনের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠেছে। ও কৌতূহলী চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা ভালোবাসাই এমনটা হয়। ভালোবাসার মানুষটার নাম যদি অন্য কারো মুখে শুনে, তাহলে যে বুকের ভিতরে কেমন একটা ফিলিংস হয়, সেটা শুধু সেই কাঙ্ক্ষিত মানুষটাই জানে। যাই হোক, জাঙ্কুক বুঝতে পেরেছে যে জিমিনও সুগাকে পছন্দ করে, কারণ ছোটবেলা থেকেই সুগা যখনই ওদের বাসায় আসতো বা জাঙ্কুকের মুখে যখনই সুগার নাম শুনতো, তখনই জিমিন একটু বেশি এক্সাইটেড হয়ে পড়তো। জিমিনকে দেখলেই বোঝা যেত। যাই হোক, জাঙ্কুক সবটা খুলে বলে। দেখে তো ছোটবেলা থেকেই ওনারা সবাই চিনে, মেয়েটা খুব ভালো সেটাও জানে। তা জাঙ্কুক, তোমার এই কাজটার ব্যাপারে শুধু আমরাই জানি নাকি তের পরিবারও জানে কিছু? না না আপু, তের পরিবার জানে, আর আমি ওনাদেরকে রাজি করিয়েছি। ওনারা তোমাদের কথা বললো, তাই আমি তোমাদেরকে বলার জন্য আসলাম। মানে তোমাদেরকে ছাড়া তো আর বিয়ে করতে পারবো না একা একা, এই জন্য। ঠিক আছে তাহলে, যেহেতু তে মেয়েটাকে আমাদেরও পছন্দ, তাই আমরা আর দ্বিমত করলাম না। দেখি আমি তের বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওকে আপু, আর আরেকটা কথা, আমি জিমিনের বিষয়ে কিছু কথা বলতে চাই। জিমিন তো অবাক হয়ে তাকিয়ে আছে, জাঙ্কুকের বিষয়ে আবার কি বলবে। হ্যাঁ বলো, জিমিনের বিষয়ে আবার কি বলবে? আসলে আপু, মানে তোমার মেয়ে জিমিন আর সোগা, আমার জানা মতে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তো তুমি কিছু মনে না করলে ওদের 4 হাত যদি এক করে দাও, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না জাঙ্কুক। জিমিন আমাকে আগেই বলেছে ও সোগাকে পছন্দ করে। এ বিষয় নিয়ে পরে ভাবা যাবে। আগে তে মামুনি সহ আমার নাতিকে এনে তোর গলায় ঝুলিয়ে দিই, তারপর জিমিনের কথা ভাববো। এই কথা শুনে জাঙ্কুক মাথা চুলকে মুচকি হাসি দিল। পরে একসময় জিমিনকে একা পেয়ে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, এই পেতনি, তুই আব্বুকে কখন সুগার বিষয়টা বললি? আর ভাইয়া তোর এতটাই পর হয়ে গেলাম, তুই আব্বুকে একা জানিয়েছিস তুই সুগাকে পছন্দ করিস, আমাকে কেন বললি না? আরে ভাইয়া না, তোকে কেন পর করতে যাবো বলতো? তুই তো সে ছোটবেলা থেকেই জানিস আমি ওই মানুষটার কথা, নাম, ওই মানুষটাকে দেখলে কতটা এক্সাইটেড হয়ে পড়ি। তুই তো বুঝিস তাই না, তাই তোকে আর বলিনি, আব্বুকে সরাসরি বলে দিয়েছি। এই জন্য তুই রাগ করিস না ভাইয়া। হইছে, খুব বড় হয়ে গেছিস, ভালোবাসাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তুই আর আমি একই মায়ের পেটের সন্তান, তাই আমি যেমন তোকেও তেমন হতে হবে। যতই যাই হোক, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেওয়া যাবে না, ঠিক আছে? বলে 2 ভাই বোন হাসতে শুরু করলো। তো পরদিন সকালে আনাম সাহেব জিয়াব সাহেবের সাথে কথা বললো জাঙ্কুক আর তের বিয়ের বিষয়টা নিয়ে। যেহেতু 2 দিন পরে ঈদ, তাই ওনারা দুজন অনেক ভেবেচিন্তে ঈদের পরের দিন বিয়েটা ঠিক করেছে। চান রাতে তে হাতে বসে বসে মেহেদি দিচ্ছিল। হঠাৎ তের মনে একটা ছোট্ট নাম ভেসে উঠল। তে হাতের মাঝখানে নামটা লিখল। জাঙ্কুককে ভিডিও কল করে তে হাতটা দেখালো। বাহ সোনা, খুব সুন্দর মেহেদি দিয়েছে তো তুমি। মাঝখানে ওটা কি লিখলে?
তে কুক, ওইটা কি লেখছো সোনা? উফ, ওইটা আবার কি লেখছে মানে? ওইটা আমাদের সন্তানের নাম, টেকুক। ও ওয়াও, খুবই ভালো হয়েছে। তোমার আর আমার নামের সাথে তো পুরো মিলে গেছে। টেকুক। উফ, কি সুন্দর মারাত্মক একটা নাম ঠিক করেছো জান। আচ্ছা শোনো, কালকে বিকালে রেডি হয়ে থাকবে। সুগাকেও বলো, আমি নিতে আসবো, ঘুরতে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, এই বলে ওরা কথা শেষ করলো। ঈদের দিন বিকালে জাংকুক জিমিনকে নিয়ে তেদের বাসায় আসে। তে আর সুগা আগে থেকে রেডি হয়েছিল। জাংকুক আসাতে তের মা জাংকুককে খুব ভালো করে আপ্যায়ন করে। যাই হোক, কিছুটা সময় বাসায় কাটানোর পর ওরা চারজন মিলে বের হয়ে গেল ঘুরতে যাওয়ার জন্য। জাঙ্কুক, তুই আর তে একটা ফ্রি সময় কাটা, আমি আর জিমিন না হয় অন্যদিকে যাই। না ভাই, আমার এত ফ্রি টাইমের দরকার নেই, আমার বোন আমার কাছে আছে, ভালোই আছে। আহা ভাইয়া, এমন করছো কেন? তুমি আর ভাবি একটু ফ্রি সময় কাটাও, ততক্ষণে আমি আর উনি একটু মানে সুগা ভাইয়া একটু ওইদিক থেকে ঘুরে আসি না। যাই না ভাইয়া, এমন করছো কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, খুব বড় হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে সুগা, ওকে নিয়ে সাবধানে যাস, ওর যাতে কোনো সমস্যা না হয়। আরে ভাই, তোকে তোর বোনকে নিয়ে টেনশন করতে হবে না। আমি যে আমার বোনকে তোর কাছে দিয়ে গেছি, তুই ওইটা নিয়ে টেনশন কর। তোর বোন অসুস্থ না, বুঝতে পারলি? ওকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। আমার বোন এমনিতেই অসুস্থ, ওর দিকে তুই ভালো করে খেয়াল রাখিস, ঠিক আছে? কথাটা বলে সুগা জিমিনকে নিয়ে অন্যদিকে চলে গেল। জাঙ্কুকে তোকে নিয়ে একা একা ঘুরছে। এইভাবে ঈদের দিনটা খুব ভালোভাবে কেটে গেল। ঈদের পর দিন সকাল 10টা বাজে। জাঙ্কুকের পার্সেল এসেছে। বিয়ের জন্য যত যাবতীয় জিনিসপত্র দরকার ছিল জাঙ্কুক সবকিছু অনলাইন অর্ডার করেছে, সেগুলোই এসেছে। এখন এগুলো নিয়ে তাদের বাসায় যেতে হবে। বিয়েতে তেমন ঝাঁকানাকা আয়োজন না হলেও মোটামুটি ভালোই আয়োজন হয়েছে। দুপুর 2টা, জাঙ্কুক তেদের বাসার সামনে বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে। তে বউ সাজার জন্য যত জিনিসপত্র আনা হয়েছিল সেগুলো জাঙ্কুক আগেই পাঠিয়ে দিয়েছে। মেকআপ আর্টিস্ট এসে থেকে সুন্দর করে বউ সাজিয়ে দিয়ে গেছে। তে উপর থেকে জানালা দিয়ে উকি দিয়ে জাঙ্কুককে দেখছে। বর সাজে খুব সুন্দর লাগছে জাঙ্কুককে। জাঙ্কুকও বাঁকা চোখে একবার উপরে তাকায়, দেখে দেখে একটা মুচকি হাসি দেয়। মনে মনে বলে, উফ জান, মারাত্মক লাগছে তোমাকে। ফাইনালি আজকে আমাদের মেন বাসরবিলাস হবে। উফ, তোমাকে তো আজকে আমি পাগল করে দেব। কখন যে একান্তে তোমাকে পাবো জান। উফ। যাই হোক, জাঙ্কুক খুব কষ্ট করে নিজেকে সামলেছে। গেটে থাকা যত জঞ্জাট আছে সবকিছু সামলে জাঙ্কুক গিয়ে স্টেজে বসলো। কিছুক্ষণ পর থেকে এনে জাঙ্কুকের পাশে বসানো হলো। কাজী সাহেব এসেছে, দুজনকে বিয়ে পড়িয়ে দিয়ে একে অপরের হাতে তুলে দিয়েছে। যাই হোক, এবার শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। অন্যদিকে আমাদের সুগার নজর জিমিনের উপর। সুগা শুধু একটা সুযোগ খুঁজছে, কখন জিমিনকে একলা পাবে আর ও একটু জিমিনকে আদর করবে। যাই হোক, সুগার কাঙ্ক্ষিত সময়টা চলেও এলো। জিমিনকে একা পেতেই সুগা টেনে ওর রুমে নিয়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে জিমিনকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আলতোভাবে জিমিনের কোমরে হাত বুলিয়ে বলল, ওহ জান, তোমাকে মারাত্মক লাগছে। এত সুন্দর করে কেন সেজেছো বলো তো? আমাকে তো একান্তেও দেখাতে পারতে, বিয়ের পরে একা একা, কিন্তু আজকে যে হাজার হাজার ছেলে তোমাকে দেখলো। উফ, তুমি জানো আমার এইখানটাতে কত কষ্ট হয়েছে? এই বুকের মাঝখানে হাজার হাজার তীর এসে আঘাত করেছে। তুমি কেন এত সুন্দর করে সাজলে? যাই হোক, আজকে প্রথমবারের মতো ভুল হয়েছে তাই মাফ করলাম। দ্বিতীয়বার যেন এরকম ভুল আর কখনো না হয়। তুমি শুধু আমার, আর তোমার যা কিছু সব কিছুই আমার। তুমি যা করবে সব কিছু আমার জন্য করবে। তাই আমি চাই না আমার বউয়ের এই সুন্দর মুখটা অন্য কোনো ছেলেরা হা করে তাকিয়ে দেখুক। এতে আমার খুব কষ্ট হয়, খুব জেলাস হয়, খুব রাগ হয়। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিই, ওই ছেলেদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলি। কিন্তু মারামারি করতে গেলে সবাই মনে করবে আমি গুন্ডা। যাই হোক, আমি ভদ্রতা বজায় রাখতে চাই। আর আজকে তোমার ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, তাই আমি নিজেকে অনেক কষ্ট করে সামলেছি। তো দ্বিতীয়বারের মতো যাতে এরকম ভুল আর না হয়। ঠিক আছে সুগা ভাইয়া, কিন্তু আপনাকেও আজকে মারাত্মক সুন্দর লাগছে। আপনার দিকেও তো অন্য মেয়েরা খুব ভালোভাবেই তাকিয়েছে, এটা তো আমি দেখেছি, কিন্তু আমি তো কিছুই বললাম না। আমারও তো কষ্ট হয়েছে, আমারও জেলাস হয়েছে। আমিও তো চাইলে পারতাম ওই মেয়েদের সাথে চলাচলি করতে, কিন্তু আমিও করিনি, কারণ মানুষ খারাপ বলবে তো। এই কিমবাড়ির বউ যদি এভাবে চলাচলি করে তাহলে কেমন দেখা যায়? জীবনের কথা শুনে সুগা ফিক করে হেসে দিল। মানে এই মেয়ে নিজেকে এবারের বউ বলতে শুরু করেছে। এই তো কয়েক ঘন্টা হলো তে বাসার ঘরে বসে আছে, কিন্তু জাঙ্কুকের আসার নামই নেই। ও বাড়িতে বিদায়ের সময় খুব কান্নাকাটি করেছিল তে, তাই ওর শরীরটা খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে, এমনিতেই অসুস্থ। তার উপর এভাবে সোজা হয়ে 2 ঘন্টা যাবৎ বসে আছে। লোকটা কোথায় গেল, এখনো কেন আসছে না? এর ভাবনার মাঝেই জাঙ্কুক রুমে প্রবেশ করে। ভিতর থেকে দরজা বন্ধ করে আস্তে আস্তে তের কাছে এগিয়ে আসে। তে জাঙ্কুকের আসার শব্দ পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। বিছানা থেকে নেমে জাঙ্কুকের পায়ে সালাম করলো। জাঙ্কুক থেকে উঠিয়ে তের কপালে একটি চুমু দিল। হয়েছে, আর চুমু দেওয়ার দরকার নেই। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আপনি জানেন আমার এখানে বসে থাকতে কতটা কষ্ট হয়েছে? আমার শরীর এমনিই খারাপ, আর আপনি এর উপরে আমাকে আবার অপেক্ষা করিয়েছেন। সরি সোনা, তোমার জন্য একটা উপহার আনতে গিয়ে একটু আটকে পড়েছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। দাঁড়াও। এই বলে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে থেকে একটা আংটি দিয়ে প্রপোজ করলো। তে তো অবাক হয়ে গেছে, এ কোনো সাধারণ আংটি নয়, একটা ডায়মন্ডের আংটি। হ্যাঁ জাঙ্কুক, এটার কি দরকার ছিল বলো তো? এখন এটা দরকার ছিল না। কি বলছো সোনা?
তুমি আমাকে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস উপহার দিচ্ছ। আমাকে বাবা ডাক শোনার জন্য হেল্প করছো। তোমাকে দিব না তো কাকে দিব বলো তো? বলেই জাঙ্কুক থেকে আংটিটা পরিয়ে দিল। তেও খুশি হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকদের কানের কাছে বলল, হইছে শোনা, এইভাবে আর আদর করা দরকার নেই। চলো বিছানায় গিয়ে আদর করবে আমাকে। উফ জাঙ্কুক, তুমিও না আমাকে সবসময় লজ্জায় ফেলে দাও। এইভাবে কেন বলছো? তোমাকে অনেক আদর করেছি, আর তোমাকে আদর করতে গিয়ে আজ আমার এই অবস্থা। আমি আজকে রাতে তোমাকে এরকম আদর করতে পারবো না বলে দিলাম। না তুমি, না বউ, এমন করে বললো না প্লিজ। আমার কষ্ট হয় এমনভাবে বললে। আজকে আমাদের বাসর রাত, আর আজকে যদি বাসর না করি তাহলে কিভাবে হবে? না না, আজকে আমি বাসর না করে একদমই থাকতে পারবো না। না জাঙ্কু, আমার শরীর বেশি ভালো না, আমি আজকে কিছু করতে পারবো না। তুমি আজকে আমার থেকে দূরে থাকবা। কি? এটা তো অসম্ভব। বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে লাইটটা অফ করে দিল। তারপর যা হওয়ার সেটাই হলো। এই যে মাসুদ মার্কা বেডিরা, কি করতেছো কি? তুমি এখনো কান পেতে শুনতেছো? ওখানে কি হয়েছে? হ্যাঁ, তোমার মাথায় কি কোনো, বললাম না এখন, নিজে নিজে বুঝে নাও। আমি আর কিছু বলতে পারবো না। তোমাদেরকে এই আস্তাক ফিরুল্লাহ মার্কা রোমান্টিক শোনাইতে শোনাইতে আমার অবস্থা 12টা বেজে যায়। তো নিজেই বুঝে নাও ওরা কি করছে। যাই হোক, এইভাবেই খুব সুন্দর করে জাঙ্কুক আর তের দিনগুলো কাটতে লাগলো। বিয়ের প্রায় 5 মাস 15 দিন পরে তের ফুটফুটে একটা ছেলে সন্তান হলো। আর বাচ্চাটার নাম তোমরা তো জানোই কি রেখেছে। হ্যাঁ, টেকু কি রেখেছে। যাই হোক, টেকু হওয়ার 1 বছর পর সুগা আর জিমিনেরও বিয়ে হয়ে যায়। সুগা আর জিমিনের বিয়ের 2 বছর পর তাদের ঘর আলো করে আসে একটা ফুটফুটে কন্যা সন্তান। আর সেই বেবি গার্লের নাম রাখে ওরা সুমিন। তো এইভাবেই 2 জোড়া লাভবার্ড খুঁজে নেয় তাদের আসল ভালোবাসাকে, আর একটু একটু করে নিজেদের ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের সুন্দর এক ভবিষ্যতের দিকে। তো তোমরা সবাই দোয়া করবা এই 2 জোড়া লাভবার্ডের জন্য, টিকুক ও সুমিনের পরিবারের জন্য, যাতে সবসময় সবার ভালোবাসা পরিপূর্ণ থাকে আর ওরা যাতে সবসময় একসাথে মিলেমিশে থাকতে পারে। তো আজকের গল্পটা এখানে শেষ করতেছি, সমাপ্ত। যাই হোক জান পাখিরা, ঈদ মোবারক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটতেছে বইলো। আর ভাই আমি তো এক্সাইটেড, কখন আমি কনসার্ট দেখবো। জানি না দেখতে পারবো কিনা, আমার কাছে নেটফ্লিক্সও নাই। তারপর মানে আমি কিছু টিউটোরিয়াল দেখছি নেটফ্লিক্স ছাড়া কীভাবে কনসার্ট দেখা যায়। তো আশা করি দেখতে পারবো, জানি না। এমনিতেই গ্রামে আসি, নিজের সমস্যা। দোয়া করি তোমরা সবাই ভালোভাবে দেখো, এনজয় করো। আর সাতরাজের কামব্যাক তো অস্থির সুন্দর হবে, মানে আমরা কল্পনা যতটা ভাবতেছি তার চাইতেও 10 গুণ বেশি সুন্দর হবে। 10.5 গুণ না 1000 গুণ বেশি সুন্দর হবে। সো আমি অপেক্ষা করতেছি। সবার দিন ভালো কাটুক। আল্লাহ হাফেজ। ঈদের পরে আবার অবসেশন গল্পটার পরের পার্টগুলো আসবে, তোমরা অপেক্ষায় থেকো জান পাখিরা। তো আল্লাহ হাফেজ।